এ পর্যন্ত ২০টি জেলায় ৩০টির মতো সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার দুপুরে খুলনা আবু নাসের স্টেডিয়ামে সেনা সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি কথা জানান। এসব ঘটনার বেশিরভাগই লুটপাট, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে দলের নেতাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে বলেন সেনাপ্রধান। এই দেশ হবে সব ধর্মের মানুষের নিরাপদ স্থান, সেই লক্ষ্যে সবাইকে মিলে কাজ করারও আহ্বান জানান তিনি। এছাড়া পুলিশ সদস্যরা স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়ে মতবিনিময় করেন তিনি। সারা বাংলাদেশে মাত্র ৩০টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে ২০টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, এটা এই কারণে এগুলো হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সতর্কতার সঙ্গে বক্তব্য দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমাবেশ থেকে এই আহ্বান জানান তিনি। এ সময় ৫ আগস্টের গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে বলেন তিনি। সমন্বয়করা আরও বলেন, খুনিদের পুনর্বাসন করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা। পরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। যতবার এই আশঙ্কা হোক আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল কু দমন করব। এই ফ্যাসিজমের যারা ফুড সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। সোমবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি কাকরাইল মোড় হয়ে পলওয়েল মার্কেট ঘুরে আবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। এর আগে দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে আহত পুলিশ ও আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের দল পুনর্গঠন করতে চাইলে কোনো সমস্যা নেই। রাজনৈতিক দল হিসেবে দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে বলেও মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি। দেশকে অস্থিতিশীল করতে ভারত থেকে আওয়ামী লীগ নেতাদের চক্রান্তের অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি জানান, নির্বাচনের পরিবেশ তৈরির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। আলাদা বৈঠক শেষে জামায়াত ইসলামীর আমির বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সোমবার বিকেলে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপি নেতারা অভিযোগ করেন, ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়কে নস্যাৎ করার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে সংখ্যালঘুদের উপর সাম্প্রদায়িক হামলা নিয়ে অপপ্রচার চলছে। এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা বলেছি যে, আগেও বলেছি, আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় লাগবেই এই আপনার যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে। আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি। তা আমরা বলেছি
সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে। আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেগুলোতে গুরুত্ব দেন। এরপর প্রধান উপদেষ্টা বৈঠক করেন জামায়াতে ইসলামীর সঙ্গে। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 11 জন নেতা যোগ দেন বৈঠকে। বৈঠক শেষে জামায়াত নেতারা বলেন, সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আন্দোলন যখন তুঙ্গে তখন আন্দোলনকে ডাইভার্ট করার জন্য জামায়াতে ইসলামীকে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো। এটা সারা জাতি এই মতলব বুঝে, জাতি এটা গ্রহণ করে নাই বলেই আলহামদুলিল্লাহ রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ স্তরে এখন জামাতে ইসলামী সহযোগিতা করে যাচ্ছে এবং রাষ্ট্র আমাদেরকে অনুভব করছে। আমরা এটাকেই যথেষ্ট বৈধতা মনে করি, এর চাইতে বড় বৈধতার আমাদের প্রয়োজন নেই। এরপর গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, এবি পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শিট, ব্যবসা এবার হবেই হিট। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন এবং তাতে ছাত্রদের অংশগ্রহণ, এই সব কিছুই এখন বাংলাদেশের ঘরে ঘরে আলোচনার বিষয়। কিছুদিন আগেও রাজনীতি নিয়ে সবচেয়ে উদাসীন ছিলেন যে মানুষটি, তারও ভাবনায় এখন সমসাময়িক পরিস্থিতি। গৃহিণী থেকে চাকরিজীবী, দিনমজুর থেকে দোকানদার, সবার চাওয়া একটাই, সংঘাতমুক্ত দেশ ও রাজনীতি। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় তীব্র গণ আন্দোলনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের এক দফা দাবিতে সামিল হতে রাস্তায় নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। ছাত্রছাত্রীদের সাথে যোগ দেন শিক্ষক, অভিভাবকরা। বাদ যাননি সাধারণ গৃহিণী, দিনমজুর কিংবা খেটে খাওয়া মানুষও। তীব্র গণদাবিতে টালমাটাল হয়ে যায় ক্ষমতার কেন্দ্র। 5 আগস্ট পতন হয় সরকারের, দেশ ছাড়েন শেখ হাসিনা। ছাত্রদের দাবিতে বিদেশ থেকে দেশে ফিরে দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনীতি ও ক্ষমতার এই পালাবদল হয়ে ওঠে সর্বস্তরের মানুষের আলোচনার বিষয়। কদিন আগেও রাজনীতির খবর রাখেনি যে তরুণ বা গৃহিণী, তারাও নজর রাখছেন ঘটনা পঞ্জির দিকে। রাজনীতি নিয়ে ভাবি নাই, কিন্তু এখন ভাবছি। এখন আমাদের গৃহিণীরা নফল নামাজও আদায় করতেছে যে দেশে একটা সুষ্ঠু ধারার একটা হোক, রাজনীতি হোক। রাজনীতি নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দেশে শান্তি চাই, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দেশের শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে, তবেই আমরা একটা সুন্দর জাতি হিসেবে গড়ে উঠব। এখন মানুষ চাচ্ছে একটা পরিবর্তন হোক, একটা সুন্দর সরকার আসুক, সবাই মিলে দেশটা পরিচালনা করুক, আমরা যেন বলতে পারি আমরা বাংলাদেশি। যার জন্য আন্দোলন করছে বৈষম্যের বিরুদ্ধে, ওই বৈষম্য থেকে যাতে দেশটা মুক্ত পায়, যারা সাধারণ মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারে। আন্দোলনে সরাসরি অংশ নেননি এমন অনেকেই স্বপ্ন দেখছেন নতুন বাংলাদেশের, যেখানে রাজনীতি শুধু পরিবারতন্ত্রেই সীমাবদ্ধ থাকবে না, সংঘাত হানাহানি ছেড়ে সম্প্রীতি হবে আদর্শ। আমরা হানাহানি রাজনীতিটা তো এটা কখনোই চাই না। আমরা তো বললামই যে একটা সুন্দর, একটা যেই আসুক না কেন, সুন্দর মতো দেশটা চালাক। সরকার আসছে, আমরা খুব খুশি, খুব আনন্দিত যে উনি ভালোভাবে দেশটাকে চালাক, দেশটাকে অস্থিরতা থেকে সে সব কিছু ঠিকঠাক করে আনুক। কোনো অন্যায় থাকবে না, সব কিছু সুষ্ঠুভাবে হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে চলতে পারবে, এবং এরকম একটা রাজনীতি আমরা চাচ্ছি। অন্তর্বর্তী সরকারে ছাত্রদের অংশগ্রহণ ভিন্ন মাত্রা এনেছে রাজনৈতিক আলাপে, যাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আলী ইমাম মজুমদার 1950 সালে কুমিল্লার নানোয়া দিঘির পাড়ে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে 1969 সালে স্নাতক ও 1973 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 1977 সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন তিনি। প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। আলী ইমাম মজুমদার 2006 থেকে 2008 সাল পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন। তিনি সংবাদ মাধ্যমেও নিয়মিত লেখালেখি করেন। অভিজ্ঞ এই কর্মকর্তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ছাড়াও তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পেয়েছেন 4 জন বিচারপতি। তারা হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস.এম. এমদাদুল হক। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শনিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 5 বিচারপতি পদত্যাগের পর তাদের নিয়োগ করা হলো। এর আগে শনিবার দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধানের 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেন। রোববার তিনি দায়িত্ব নেন। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মিসবাহ উদ্দিন চৌধুরী। সোমবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বৈঠকের বিষয়ে তিনি জানান, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কাজগুলো দ্রুত বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবদের সুবিধা অসুবিধা নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কোনো আলোচনা হয়নি বলেও এ সময় জানান তিনি আরও বলেন, 15 থেকে 16 বছরে যেসব বিসিএস ব্যাচে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের বিষয়ে কাজ শুরু হয়েছে। এছাড়া 28 থেকে 42 ব্যাচের যারা বিসিএস এর সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের বিষয়ে সিদ্ধান্ত মঙ্গল বা বুধবারের মধ্যে আসতে পারে বলেও জানান তিনি। 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হবে কিনা এ ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি বলে জানান তিনি। ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সবগুলো এসএসবির মাধ্যমে আমাদের সকল ব্যাচের যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে এগিয়ে নিয়ে যাব দ্রুততম সময়ের মধ্যে। যারা বিসিএস এর যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে 28 থেকে 42 ব্যাচের তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। 18 বছর পদোন্নতি পাননি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী অনেক চিকিৎসক। সরকার পতনের পর একদিনে এদের 173 জন পদোন্নতি পেয়েছেন, কিন্তু এক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, নেওয়া হয়নি সিন্ডিকেট সভার অনুমোদন, অথচ এত সংখ্যক পদ ফাঁকাই নেই। 2008 সালে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান ডাক্তার সাখাওয়াত হোসেন। 1 বছর পর কার্যকর করার কথা থাকলেও তা আর হয়নি। এরপর কেটে গেছে 16 বছর। একই পদে 18 বছর ছিলেন ডাক্তার নজরুল ইসলাম। 8 আগস্ট পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে হয়েছেন অধ্যাপক। আমি যেমন অধ্যাপক হয়েছি, আমার 5 বার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে। আমার সকল যোগ্যতা ছিল বিধায় আমাকে ইন্টারভিউ বোর্ডে ডাকা হয়েছে। আমি এফসিপিএস, এমফিল, এমডি করা এবং আমার কর্মদক্ষতা মনে করি আমি একজন ভালো রেডিওলজিস্ট। আমার এইখান থেকে ডিগ্রি নেওয়া আমার ছাত্ররা অনেকে অন্যান্য প্রতিষ্ঠানে বা অন্য বিভাগে তারা প্রফেসর হয়ে গেছে আরও 4-5 বছর আগে। ফলে আমার একাডেমিক্যালি ক্ষতি করেছে, সামাজিকভাবে, মানসিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে সমস্তভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বৃহস্পতিবার 173 জনের পদোন্নতির আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, কিন্তু পদোন্নতির বিজ্ঞপ্তি, আবেদন, বোর্ড গঠন, সিন্ডিকেটের অনুমোদন নেওয়া হয়নি। নিয়ম না থাকলেও পদোন্নতি দেওয়া হয়েছে ডিপ্লোমাধারীদেরও। অনেকের পদোন্নতি কার্যকরের সময় ধরা হয়েছে 9 থেকে 12 বছর আগে পর্যন্ত। কমিটি ফর্ম করতে হয়, তারপরে তাদের সিলেকশনটা পাস করে, দেন ইট গোজ টু দ্য অ্যাপ্রুভাল অফ দি সিন্ডিকেট। তো সেই সিন্ডিকেটে না যাওয়ার পর্যন্ত এটা বৈধতা থাকে না। আইনের দৃষ্টিতে ইউনিভার্সিটির যে নিয়মকানুন আছে তাতে এটা বর্তায় না। এটা তোমাকে বলতেই হবে যে আইনের প্রক্রিয়া মানা হয়নি। পদোন্নতির অফিস আদেশে সই করেছেন রেজিস্ট্রার ABM আব্দুল হান্নান। এ নিয়ে কথা বলতে চান না তিনি। একটু আমি অথরিটি নেই, কথা বুঝেন না। বিএনপি পন্থী চিকিৎসকেরা বলছেন পদোন্নতি নিয়ে আগের মতো অনিয়ম আর হতে দেয়া হবে না। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যাম্বুলেন্স থেকে কোনো রকম টোল আদায় করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেয়।
একই সাথে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 2 মাসের মধ্যে সড়ক ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের এর জবাব দিতে বলা হয়েছে। আদেশে আদালত সড়ক, সেতু কিংবা টানেলে অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় করতে নিষেধ করেছে। সারা বাংলাদেশে রোড, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, টানেল, ফেরি অর্থাৎ কোথাও আর কোনো টোল দিতে হবে না। রুগী আনার ক্ষেত্রেও টোল দিতে হবে না, রুগী আনার জন্য যখন যাবে তখনও টোল দিতে হবে না। শুধুমাত্র যমুনা সেতু এবং পদ্মা সেতু ছাড়া আর কোথাও ফায়ার সার্ভিসের গাড়িকে টোল দিতে হবে না। স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করার এবং ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সাম্প্রতিক বিষয়ে শনিবারের সভার পর আজ পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে গণ আন্দোলনে হতাহত সাংবাদিক, ছাত্র, শিক্ষক, সাধারণ নাগরিক ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পেশাদারিত্ব বাদ দিয়ে নীতি বিবর্জিত ও লেজুর বৃত্তির সাংবাদিকতা বর্জনের আহ্বান জানায় সম্পাদক পরিষদ। সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা সমর্থন করে না এই পরিষদ। তাদের মতে বিগত সরকার বাক স্বাধীনতা, সৃজনশীলতা এবং স্বাধীন সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধ এবং নিয়ন্ত্রণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। আগামীতে সংবাদপত্রে সরকারি বেসরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের চেষ্টা বন্ধ করার তাগিদ দেওয়া হয়েছে। সরকারি সংস্থা ডিএফপির কার্যালয়ে স্বচ্ছতা আনার পাশাপাশি প্রেস কাউন্সিল পুনর্গঠনের দাবি করেছে সম্পাদক পরিষদ। সাতাশ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেন চলাচল। আজ চলবে স্বল্প দূরত্বের মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। আগামী বৃহস্পতিবার থেকে আন্তনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল 5টা থেকে। এদিকে সোমবার শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল। এর আগে রোববার রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, 27 দিন বন্ধ থাকার পর 15ই আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত 18 জুলাই থেকে বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। এ নিয়ে আরও জানাতে দিনাজপুর থেকে যোগ দিবেন সহকর্মী ASM আলমগীর। আলমগীর, আজকে থেকে তো যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, আগামীকাল থেকে আন্তনগর ট্রেনও চলবে। সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? সকাল থেকে কি কোনো ট্রেন ছেড়ে গেছে কিনা? আসলে এই দীর্ঘদিন পরে আপনার এই আজকে থেকে কিন্তু যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজকে থেকে শুধুমাত্র আপনার মেইল ট্রেন যেগুলো এবং কমিউটার ট্রেনগুলো সেগুলো চালু হবে। আমি দিনাজপুর এবং পার্বতীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে আসলে দিনাজপুর এবং পার্বতীপুর রেলওয়ে জংশনের মাধ্যমে আসলে মোট 4টি ট্রেন চলাচল করবে। একটি কমিউটার ট্রেন আর বাকি 3টি হচ্ছে মেইল ট্রেন। এগুলো বিভিন্ন রুটে, যেমন খুলনা, আপনার পঞ্চগড়, রংপুর এবং নীলফামারী, এই রুটগুলোতে এই ট্রেনগুলো চলাচল করবে। আর আন্তনগর ট্রেন আগামী বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে। তো আজকে যেহেতু ট্রেন চলাচল শুরু করবে, এই মেসেজটি আসলে সাধারণ জনগণ, মানে এই মেল ট্রেনগুলোতে যারা যাতায়াত করে সেই সাধারণ জনগণের মাঝে আসলে তেমন কোনো ধরনের প্রচারণা নেই। মানে স্থানীয়ভাবে মাইকিং বা এই ধরনের কোনো প্রচারণার বিষয়টি না থাকার কারণে কিন্তু স্টেশনগুলোতে এসে আমি যেটা দেখেছি সেগুলোতে ভিড় অত্যন্ত কম এবং সাধারণ জনগণও কিন্তু সেভাবে জানতে পারে না। আজকে যদি ট্রেন চলাচল করে তাহলে কিন্তু আসলে এই মেসেজটি এই সাধারণ জনগণের মধ্যে যাবে এবং আসলে তখন কিন্তু ট্রেনের যাত্রী কিন্তু এই ট্রেনে যারা নিয়মিত যাতায়াত করে তারা কিন্তু আসলে তারা আসবে বলে স্টেশন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। তারা এই ট্রেন চলাচলের কারণে আসলে
সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। তারা যে বলছেন যে আসলে গতকাল থেকে যেহেতু মেল ট্রেন আপনার মালবাহী ট্রেন চালু হয়েছে, যার কারণে একটি মেসেজ কিন্তু অলরেডি যারা যাত্রী সাধারণ যাত্রী তারা কিন্তু জানতে পেরেছেন যে আসলে মেল ট্রেনগুলো চলাচল করবে। কিছু যাত্রী স্টেশনগুলোতে এসেছে এবং নিয়মিত যারা যাতায়াত করে তারা আসলে 2-1 দিনের ভিতরেই কিন্তু তারা আসবে বলে আমাকে জানিয়েছেন। এই ছিল দিনাজপুরের লোকাল ট্রেন চলাচলের সর্বশেষ অবস্থা। আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল, সে বিষয়ে দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর। আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংক ঋণের নামে 92,261 কোটি টাকা লোপাট হয়েছে। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংক খাত সংস্কারে 3 মাস মেয়াদী কমিশন গঠনের সুপারিশ করা হয়। 2009 সালে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল 22,500 কোটি টাকা, যা 2024 সালের মার্চে ছাড়ায় 1,82,000 কোটি টাকা। অর্থঋণ আদালতেও 72,000-এর বেশি মামলায় আটকে আছে 1,78,000 কোটি টাকা। সব মিলিয়ে ব্যাংক খাতের নাজুক অবস্থা স্পষ্ট হয়েছে অনেক আগেই। গবেষণা সংস্থা সিপিডি মনে করে, শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে পরিচালিত হয়নি, সুবিধা দিয়েছে ক্ষমতাধর গোষ্ঠীকে। সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনে বাড়ানো হয়েছে ব্যাংকের সংখ্যা, যার বেশিরভাগের অবস্থাই এখন ভঙ্গুর। শুধুমাত্র এই 24টা স্ক্যামের পরিমাণ 92,261 কোটি টাকা, যেটা কিনা এই 2024 গত অর্থ বছরের যে বাজেট তার 12%। নন পারফর্মিং লোন, ঋণ খেলাপির পরিমাণ বা বেড়ে যাচ্ছে। এই জন্য বারবার পুনর্তফসিল করা এবং রাইট অফ করা এটা পুরোপুরি বন্ধ করতে হবে। সরকারের সাবেক আমলাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করারও পরামর্শ দেয়া হয় সংবাদ সম্মেলনে। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাটির স্বাধীনতা নিশ্চিতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার তাগিদ অর্থনীতিবিদদের। এই পরামর্শ আমাদের নতুন না, এটা আমরা আগেও করেছি যে একটা ব্যাংকিং কমিশন করে তারপরে সামনের দিকে আমাদের কিভাবে যাওয়া, অর্থবিত্ত যাদের আছে এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। সিপিডি জানায়, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন অনুযায়ী 2007 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক 47 থেকে 67 বিলিয়ন ডলার পাচার হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দায়িত্ব পালনে মাঠে নামতে শুরু করেছেন পুলিশ সদস্যরা, এতে স্বস্তি ফিরেছে জনমনে। এদিকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার কথা জানিয়েছেন শিক্ষার্থী স্বেচ্ছাসেবকরা। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতি ও ঘটনা প্রবাহে সপ্তাহখানেক সড়কে দেখা যায়নি পুলিশ সদস্যদের। সোমবার মাঠে নামতে শুরু করেন তারা। গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে দেখা গেছে পুলিশ সদস্যদের। অনেক জায়গায় তাদের কাজে সহযোগিতা করেছেন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক। ছাত্ররা ভলান্টারিলি এই কাজটি করছে, এটা যদি এভাবে বন্ডেজ করা যায়, আমরা চেষ্টা করছি যাতে করে একটা কাঠামোর মধ্যে তাদেরকে ইনভলভ করা যায়, তাহলে আমরা ভবিষ্যতেও তাদের সাপোর্ট নিতে পারবো। চট্টগ্রামের বন্দর, নিমতল, জিসি, ওয়াসামোর সহ বিভিন্ন এলাকায় দেখা গেছে পুলিশের কর্মতৎপরতা। সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তারা। এটাই কামনা করি যেন পুলিশ রাস্তাঘাট থেকে নিরীহ পাবলিকদেরকে যেন শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দেয়। মানুষ এখন তারা চাচ্ছে পুলিশ দ্রুত রাস্তায় আসুক, সেই সাড়াটা যত বেশি পাবো আমরা, মানুষের আহ্বান যখন পাবো আমজনতার, তখন আমরা পুলিশ ধীরে ধীরে আমাদের স্ব জায়গায় স্বভাবে আত্মনিয়োগ করব। বগুড়ায় 12 উপজেলায় থানার কার্যক্রমের পাশাপাশি রোববার বিকেল থেকে মাঠে দেখা গেছে পুলিশ। বরিশাল ও রাজশাহীতেও কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। আমাদেরও তো স্কুল কলেজ প্লাস হচ্ছে ভার্সিটিগুলো খুলে দেওয়া হচ্ছে, আমাদেরও ক্লাসে ফিরে যেতে হবে। সেই ক্ষেত্রে পুলিশের হাতে আমরা মোটামুটি একটা দায়িত্ব দিয়ে তারপর আমরা আমাদের মতো ক্লাসে ফিরে যেতে চাই। লক্ষ্মীপুরে 6 থানায় দাপ্তরিক কাজের পাশাপাশি সোমবার সকাল থেকেই মাঠে পুলিশ। ঝিনাইদহে কাজে ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। নোয়াখালীতে 8 থানার পাশাপাশি কাজ শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পিরোজপুরের 7 থানা, 3 তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোদমে শুরু হয়েছে কার্যক্রম। গতকাল রাতেও কিছু কিছু থানায় আমাদের নাইট প্যাট্রোলিংটা করেছে এবং জনগণের মনে ইতিমধ্যেই আস্থা ফিরে এসেছে, জনগণ স্বস্তি পাচ্ছে।
রাঙ্গামাটি, নাটোর, রংপুর, ঠাকুরগাঁও সহ বিভিন্ন জেলায় সড়ক ব্যবস্থাপনায় পুলিশের উপস্থিতিতে স্বস্তি ফিরেছে জনসাধারণের মধ্যে। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। স্টিকি থিনার, কাঠকারি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। পুলিশের কর্মক্ষেত্রে যোগ দেওয়া নিয়ে আরো জানাতে এই মুহূর্তে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, গতকাল থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছি যে পুলিশ কর্মকর্তারা মাঠে নেমে দায়িত্ব পালন করছেন। আজকে নীলফামারীতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গতকাল সকালের পর থেকেই নীলফামারী জেলার 6 থানা এবং 2 পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ সদস্যরা পুরো দমে কাজ শুরু করছেন। নীলফামারীর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মকবুল হোসেন তিনি জানিয়েছেন প্রায় 100% পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করে থানার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবশেষ 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রীর দেশত্যাগের পরবর্তীতে কিন্তু কোটা আন্দোলন চলমান এবং দেশত্যাগের পরবর্তী সময়ে সারা দেশে সরকারি স্থাপনা সহ পুলিশ স্টেশন, পুলিশ সুপারের কার্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীর বাড়িতেই আন্দোলনের সুযোগে কিন্তু দুর্বৃত্তরা ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা করে, বিভিন্ন জায়গায় লুটপাট চালিয়েছে। তারপরে কিন্তু পুলিশ সদস্যরা 11 দফা দাবিতে কর্মবিরতি, তারা নো সার্ভিস নো ডিউটির ডাক দেয়। এরপরে কিন্তু বেশ কয়েকদিন থানায় সেবা কার্যক্রম বন্ধ থাকে। সেবা কার্যক্রম বন্ধ থাকায় কিন্তু পুলিশের অনুপস্থিতিতে সাধারণ মানুষ কিন্তু অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং পুলিশের অভাববোধ করতে তারা আসলে শুরু করে। এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরেছে। বিশেষ করে গত রোববার থেকে কিন্তু থানায় কার্যক্রম শুরু হয়। সাধারণভাবে যে সাধারণ ডায়েরি, মামলা সহ অন্যান্য যাবতীয় কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে। আমরা গতকাল দেখছি যে সকালের পর থেকেই পুলিশ সদস্যরা, যারা ট্রাফিক পুলিশের সদস্য, তারা কিন্তু মাঠে কাজ করছেন। পাশাপাশি কিন্তু সেখানে শিক্ষার্থীরা সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করেছেন। আমরা গতকালকে দেখেছি পাশাপাশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্ট ভেরিফিকেশন নানাবিধ কার্যক্রম কিন্তু চলমান রয়েছে এবং স্বাভাবিকভাবে নির্যাতিত বিভিন্ন মানুষ কিন্তু আসলে থানায় আসছেন। জিডি সহ বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করছেন। নীলফামারী পুলিশ সুপার মকবুল হোসেন যিনি জানিয়েছেন যে তিনি 6 থানায় পরিদর্শন করেছেন এবং স্বাভাবিক কার্যক্রম চলমান রয়েছে সেই বিষয়গুলো তিনি আসলে দেখভাল করছেন। আমরা ইতিমধ্যে কিশোরগঞ্জ, জলঢাকা, ডোমার, ডিমলা এবং সৈয়দপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি। সেখানে পুলিশ সদস্যরা ফিরেছেন, তারা স্বাভাবিক নিয়মে তাদের সমস্ত কার্যক্রম চলমান রয়েছেন। বর্তমানে নীলফামারী সদর থানা রয়েছে, সেখানকার পরিদর্শক আবু সাইদ তিনি যে জানিয়েছেন যে গত রোববারের আগে থেকেই কিন্তু এখানে নৈমিত্তিক বিভিন্ন কাজ হচ্ছিল। এখনো দাপ্তরিক এবং সেবা আভ্যন্তরীণ যে কাজ এবং বাহ্যিক যে টহল, সেই কাজগুলো কিন্তু চলমান রয়েছে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। নীলফামারী থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ আল হাসান। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের ব্যাংক হিসাবও জব্দ করার নির্দেশ দেয় BFIU। চিঠিতে ব্যাংকগুলোকে ওই ব্যক্তিদের নামে থাকা ব্যক্তিগত বা ব্যবসায়িক হিসাবের মাধ্যমে সব ধরনের টাকা তোলা বন্ধ করতে বলা হয়। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও তার স্ত্রী এবং মেয়ের ব্যাংক হিসাব জব্দ করে BFIU। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র, শিক্ষার্থীদের ত্যাগ ও শহীদদের স্মরণ করতেই সারা দেশের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে গ্রাফিতি। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় অংশ নিয়েছেন এই কাজে। ছাত্র আন্দোলনে জড়িতদের ত্যাগ মানুষের মাঝে স্মরণীয় রাখতেই এই উদ্যোগ বলছেন তারা। গ্রাফিতিতে রাঙিয়ে তোলা হচ্ছে বদলে যাওয়া নতুন বাংলাদেশের গল্প ও আন্দোলন অভ্যুত্থানের নানা ঘটনা। কুমিল্লা জিলা স্কুলের ক্যাম্পাসে গ্রাফিতি ও ক্যালিওগ্রাফি আঁকায় ব্যস্ত শিক্ষার্থীরা। সারা শহরেই তারা দলে দলে ভাগ হয়ে গ্রাফিতিতে ফুটিয়ে তুলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার অর্জন। আমরা একত্রে অনেক সুন্দর একটা দেশ, অনেক সুন্দর একটা সমাজ, অনেক কিছু করতে পারবো। আমরা দেশের জন্য কি করছে বা আমাদের যারা শহীদ হয়েছে তারা কি করছে, এগুলো আমরা তরুণ প্রজন্মের কাছে, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য, আমাদের এই উদ্যোগের স্মৃতি ধরে রাখার জন্য। গ্রাফিতি ও দেশ সংস্কারের নানা স্লোগানে ছেয়ে গেছে লক্ষ্মীপুর শহরের রাস্তাঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল।
নওগাঁয় গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ছাত্র আন্দোলনের পটভূমি। আমাদের আন্দোলন, আমাদের স্বাধীনতাকে ফুটিয়ে তোলার জন্য এই আমরা ওয়াল পেইন্টিংটা শুরু করছি সবাই মিলে। ওয়ালগুলি পরিষ্কার করে আমরা আমাদের যে স্বাধীনতার অর্জনটা এটার বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। একইভাবে সাভার, টাঙ্গাইল, সুনামগঞ্জ, মেহেরপুর ও হিলিতে দেয়ালে দেয়ালে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয় আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন। আঁকা হচ্ছে উৎসাহমূলক নানা চিত্র। পরবর্তী প্রজন্মকে কাছে আমাদের কি চাওয়া এবং আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই, ঠিক সেটাই সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন। আমাদের যে ভাইগুলো শহীদ হয়েছে, ঠিক আছে, এইগুলো স্মৃতিচারণের মাধ্যমে স্মৃতিচারণের জন্যই আমরা আসলে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করছি। এছাড়া শেরপুর, হবিগঞ্জ ও রাঙামাটিতে শিক্ষার্থীদের আঁকা শিল্পকর্ম নজর কেড়েছে পথচারী সহ সাধারণ মানুষের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা। 8 দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে তারা। সোমবার টানা 4 দিন বিক্ষোভ কর্মসূচি পালন করল বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ। এ সময় শাহবাগ হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। মঞ্চের সমন্বয়করা অভিযোগ করেন 5 আগস্ট থেকে হিন্দুদের বাড়িতে হামলা, লুটপাট ও মন্দির ভাঙচুর করা হয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘু সম্প্রদায়। হামলা, নির্যাতনের আর কোনো ঘটনা না ঘটে সেজন্য সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি তাদের। পরে মঙ্গলবার লাল কাপড় পরে প্রেস ক্লাবের সামনে জড়ো হওয়ার কর্মসূচি দেয় বিক্ষুব্ধরা। অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। সংখ্যালঘু বিষয়ে মন্ত্রণালয় গঠন করতে হবে। হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন উন্নতি করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নতি করতে হবে। নতুন প্রজন্মের বিজয় ধ্বংস করার জন্য আওয়ামী লীগের এজেন্টরাই হিন্দুদের ওপর হামলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তি চায় উল্লেখ করে নতুন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে এরই মধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বলেন, দেশে বিদেশে যত ষড়যন্ত্রই হোক তা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। এ সময় বিএনপি নেতা তাবিথ আউয়াল জানান, দেশের সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি। একটি কুচক্রী মহল আওয়ামী লীগের এজেন্ট আজকে নতুন করে মন্দিরে হামলা করার চেষ্টা করছে, হিন্দু সম্প্রদায়কে আজকে মারধর করার চেষ্টা করছে। এটি তাদের নতুন চরিত্র নয়। যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে, হিন্দু বাড়িঘর দখল করে, হিন্দু ভাইদেরকে মারধর করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠিয়ে দিয়ে তারা সেই বাড়ি দখল করে নিয়ে গেছে। যত রকম ষড়যন্ত্র হোক দেশে অথচ বিদেশে, সেগুলোকে একসাথে মোকাবেলা করব, যেন কোনো অপতথ্য, কোনো মিথ্যা তথ্য আমাদের দেশকে বিভক্ত না করতে পারে। সাধারণ মানুষের আতঙ্ক দূর করতে বরগুনা জেলা শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে নানামুখী তৎপরতা শুরু করেছে নৌবাহিনী। সোমবার বিকেলে বাজার এলাকায় তারা তদারকি করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া জানান, সাম্প্রতিক ঘটনা প্রবাহে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তাই মানুষের আস্থা ফিরিয়ে আনতে তারা চেষ্টা চালাচ্ছেন। শহরের দখল হওয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখলমুক্ত হয়েছে কিনা সেগুলো তদারকি এবং নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় সড়কে মালামাল রেখে ব্যবসা করার অপরাধে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করা হয়। এবং এই টহলটি নিয়মিত অব্যাহত থাকে। আপনারা জানেন নৌবাহিনী কিন্তু রাতেও হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ প্রতি রাতে 11টা থেকে 12টা, 12:30 বা 1টা পর্যন্ত কিন্তু টহলে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে
গোপালগঞ্জে সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সোমবার বিকেলে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এই সমাবেশ হয়। কর্মসূচি থেকে বক্তারা জানান, ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। তার সময়ে দেশে যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের আমলে তা হয়নি। আওয়ামী লীগের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দেন। নেত্রকোনা সদরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছে প্রশাসন। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ক্ষয়ক্ষতি পরিদর্শন করে দুর্বৃত্তদের আইনের আওতায় আনার ঘোষণা দেন। এর আগে রোববার মধ্যরাতে ঠাকুরাকোনা ইউনিয়নের সোয়ারিকান্দা গ্রামে এক সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে বাড়ির মানুষ চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে নেত্রকোনা সদর থেকে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে করা গেলেও 9টি গরু ও 6টি ছাগল মারা যায়। পুড়ে যায় সেচ যন্ত্র সহ কৃষি উপকরণ। এতে অন্তত 18 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি বাড়ির মালিকের। এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত থাকবে আমরা অবশ্যই তদন্ত করছি, আমরা খোঁজ নিচ্ছি। তিনিও আমাদের সহযোগিতা করবেন, এখানে যারা এলাকাবাসী আছেন সবাই আমাদের সহযোগিতা করবেন। আমরা দায়ী ব্যক্তিদের, দোষী ব্যক্তিদের আমরা সকলের সামনে আনতে চাই। রাজশাহীতে ময়লার স্তূপে পরিত্যক্ত ককটেল নিয়ে খেলা করার সময় বিস্ফোরণে 2 শিশু আহত হয়েছে। সোমবার দুপুরে নগরের টিকাপাড়ায় এই ঘটনা ঘটে। আহত শিশুদের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হল নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় আলমগীর হোসেনের ছেলে আব্দুল্লাহ ও একই এলাকার শাহিনের ছেলে সাবা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, দুপুরে ময়লার স্তূপে 2 শিশু খেলা করছিল। এ সময় তারা পরিত্যক্ত 10-12টি ককটেল পায়। এগুলোকে তারা বল ভেবে খেলা শুরু করলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে 2 জন আহত হয়। পরে সেখানে বিজিবি ও সেনাবাহিনী গিয়ে শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সারা দেশে কর্মচাঞ্চল্য ফিরলেও এক সপ্তাহ ধরে দুর্ভোগে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার 4 লাখ মানুষ। কালভার্ট ধসের কারণে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালীর সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন। এদিকে সাময়িক চলাচলের জন্য বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। গেল 5 আগস্ট মেঘনার জোয়ারের তীব্র স্রোতে রামগতির আলেকজান্ডার সোনাপুর সড়কের নবিয়ল মোড়ে কালভার্টের একটি অংশ ধসে পড়ে। পরদিন পুরোপুরি ধসে পড়ে কালভার্টটি। বন্ধ হয়ে যায় ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে রামগতির সড়ক যোগাযোগ। সড়ক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন এসব এলাকার 4 লাখ বাসিন্দা। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে পণ্য পরিবহনে। সপ্তাহ পেরোলেও কালভার্ট মেরামত বা নির্মাণে উদ্যোগ না থাকায় ক্ষোভ স্থানীয়দের। হাসপাতাল যাইতে পারি না, এখানে একটা মাদ্রাসা আছে, রামদালবাজার একটা মাদ্রাসা, ছাত্ররা যাইতে কষ্ট, স্কুলের ছাত্ররা যাইতেও কষ্ট। চলাচলের পথ আছে, ব্যাগ বন্ধ হয়ে গেছে, হোলাইনে কলেজে যাইতে পারে না। আলেকজান্ডার, রামগতি, তারপরে মাইজদি সব জায়গার মানুষ এখান দিয়ে যাতায়াত করে। কলেজ, মাদ্রাসায় কেউ যাইতে পারতেছে না। সড়ক ও জনপথ বিভাগ বলছে কালভার্ট নির্মাণে কিছুটা সময় লাগবে, তাই সাধারণের ভোগান্তি কমাতে দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই রাস্তার স্বাভাবিক অবস্থা চলমান রাখার জন্য চেষ্টা করতেছি। আমরা বর্তমানে মণ্ডলতলিতে একটা বেইলি ব্রিজ আছে, বেইলি ব্রিজটা প্রতিস্থাপন করলেই ওখানে যানবাহন চলাচল স্বাভাবিক হবে। প্রতিদিন সড়কটিতে চলাচল করে ছোট বড় 600 থেকে 700 যানবাহন। ব্যবসা বাণিজ্য ব্যাহত হয়, দ্রুত এটি চলাচলের উপযোগী করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাংক কিংবা এনজিও নয় কোনো সমবায় সমিতির অধিভুক্ত প্রতিষ্ঠান, তবুও ঋণ দেন লাখ লাখ টাকা। এরপর সুদে আসলে টাকা আদায়ের পরেও হয় মামলা, দখল হয়ে যায় জমি জমা এবং ঘরের নানা সম্পদ। দিনাজপুরের পার্বতীপুরে সুদ কারবারি ও ভাড়াটে বাদীদের দৌরাত্মে অতিষ্ঠ কয়েকশো মানুষ।
2017 সালে স্থানীয় এক সুদ কারবারির কাছে 1.5 লাখ টাকা ঋণ নেন পার্বতীপুরের স্কুল শিক্ষক গিয়াসউদ্দিন। পরে সুদে আসলে শোধ করেন 2.5 লাখ টাকা। এরপরেও আসামি হয়েছেন 30 লাখ টাকার চেক প্রতারণা মামলায়। 2 শতাধিক শিক্ষক তাদেরও একই অবস্থায় একইভাবে করছে। স্বপন নামে একজন ছেলে তার এই ইয়েতে পড়ে নিজ স্কুলে আত্মহত্যা করে। এই চক্রের ফাঁদে পড়ে ভুয়া মামলায় পালিয়ে বেড়ানো নিঃস্ব হওয়া মানুষের সংখ্যা কয়েকশো। ছাড় পাননি ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষক, সরকারি চাকরিজীবীও। টাকা আমি পরিশোধ করেছি, তবে তারা আমার বিরুদ্ধে আবার মামলা করেছে। বাড়ির পাশে না ফ্যামিলি এটা, তাই কি কারণে 10,000 টাকাতে 6 লাখ টাকার কেস দিলে এতদিন লাভও নেল। এসব ঘটনার মূল হোতা একই উপজেলার নাজমা খাতুন ও সাকওয়াত হোসেন সাজু চক্র। তাদের হয়ে দিনাজপুর, নীলফামারী, রাজশাহী সহ বিভিন্ন জেলায় ভুক্তভোগীদের নামে মামলা করেন ভাড়াটিয়াবাদীরা। ওদেরকে বললাম, বলে আমি তো যতগুলো জানি না, 5,000 টাকা আপনার কাছে পায়, আপনাকে 5 লাখ টাকার কেস দিছে, আর পায় 10,000 দিছে 8 লাখ টাকার কেস, পায় 5,000 দেয় 50,000 টাকার কেস। এগুলো জানার পর মামলাগুলো আমি উত্তোলন করি দিই। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন নাজমা খাতুন। জানান ভিন্ন কথা। আমি 4টা মামলার বাদী হয়েছি। আমি টাকা পাই, আমি আলোচনায়, আমার ব্যবসা আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, আমার ইনকাম ট্যাক্স আছে, আমি ওদেরকে টাকা হাওলাত দিছি, আমার দোকান আছে। ভুক্তভোগীদের অভিযোগ, কিছু অসাধু পুলিশ সদস্যকে ম্যানেজ করে জমজমাট সুদ কারবারি করছে চক্রটি। অভিযোগ করতে গেলেই হতে হয় নির্যাতনের শিকার। তবে এসব অস্বীকার করছে পুলিশ। যারা নাজমা এবং এই সাজুদের পক্ষে কাজ করেছিল, আজকে তারা তাদের বিপক্ষে কাজ করছে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে বিস্তারিত একটা প্রতিবেদন বিজ্ঞতাতে প্রেরণ করব। আর্থিক সংকটে নেওয়া সুদের টাকা এখন বিস্ফোরা নিরীহ মানুষদের কাছে। এখান থেকে রেহাই পেতে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দিনাজপুর। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেছে। এর আগের মাসে এই হার ছিল 10.42%। রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা যায়। আগের মাসের চেয়ে গত জুলাই মাসে বেড়েছে সাধারণ মূল্যস্ফীতির হারও। BBS এর প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে দেশের গড় মূল্যস্ফীতি 11.66%, যা 12 বছরের মধ্যে সর্বোচ্চ। জুন মাসে যা ছিল 9.72%। জুলাই মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে 9.68% হারে। জুলাইয়ের বেশ কিছু দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য দেশব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। এতে পণ্যের সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে, যার প্রভাবে বাড়ে নিত্যপণ্যের দাম। নোয়াখালীর সোনাইমুড়ির বেগমগঞ্জ 4 নম্বর কূপের খনন শেষে গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। সোমবার রাতে গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ 4 নম্বর কূপ খনন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি জানান, গত 29 এপ্রিল এই কূপের খনন শুরু হয়। তবে কি পরিমাণে গ্যাস আছে সে তথ্য দিতে পারেননি তিনি। প্রাথমিকভাবে কূপের 4টি স্তর থেকে প্রতিদিন 10 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যোগ করার আশা বাপেক্সের। চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্তে BSF এর গুলিতে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF। তাদের দাবি, 5 থেকে 6 জনের একটি দল বাংলাদেশ থেকে ভারতের সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছিল। সে সময় তাদের থামানোর চেষ্টা করলে BSF-কে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে একজন আহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। আহত বাংলাদেশিকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত চোরা কারবারের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি BSF-এর। এ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।